নমস্কার। যারা এ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিন রাজনৈতিক কর্মকাণ্ডগুলো দেখেন, তারা অনেকেই বলবেন যে রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ বলবেন যে প্রত্যেকটি ঘটনার পর রাজনৈতিক পরিমণ্ডলে থেকে রাজনৈতিক দলের নেতারা যে জবাব দেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আমরা বেশ কয়েকদিন কয়েকটি বিষয় নিয়ে কথা বলছিলাম। কখনো কখনো আমরা বলছিলাম যে বিজেপি কি কুশাবা ভবনে সাংবাদিক সম্মেলন করে জবাব দেবে, প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর আপনারা অনেকে দিয়েছেন। সেদিক থেকে আজ বিজেপি শুধু সাংবাদিক সম্মেলন, বিবৃতি বা বলতে পারেন প্রতিক্রিয়া ব্যক্ত করে ক্ষান্ত থাকেননি। আজ রাজ্যের বিভিন্ন জায়গায় ময়দানে নেমে, মাঠে নেমে রাজনৈতিক যে জবাব দেওয়া সেটা বিজেপি দিয়েছে। কর্মসূচি অবশ্যই এই সময়ের মধ্যে ঘোষিত কর্মসূচি চলছে বিজেপির সংবিধান গৌরব অভিযান। তাকে কেন্দ্র করে আজ বিভিন্ন জায়গায় মিছিল, শোভাযাত্রা, সমাবেশ সংগঠিত করা হয়েছে। আগরতলা সমাবেশে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুশাবা ভবন অর্থাৎ বিজেপির প্রদেশ কার্যালয় প্রাঙ্গণ থেকে সেই মিছিল শুরু হয়, বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে সেখানে সবাই মিলিত হন। তার সঙ্গে আগরতলার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় এই কর্মসূচি সংগঠিত হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই কর্মসূচি স্টেট ইনচার্জ রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন যে আজ প্রত্যেকটি সাংগঠনিক জেলায় অর্থাৎ জেলা স্তরে সেই কর্মসূচি সংগঠিত হয়। সেদিক থেকে রাজ্যের একাধিক জায়গার কর্মসূচির অংশবিশেষ আমরা এই অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করব এবং অবশ্যই বক্তাদের বক্তব্য শোনাবো। শুধু সেখানে সাংবাদিক সম্মেলন, বিবৃতি দেওয়ার বিষয় নয়, আজ প্রত্যেক জায়গায় কর্মসূচি থেকে যে রাজনৈতিক বার্তা দেওয়া, সেই বার্তা বিজেপি দিয়েছেন। প্রদেশ কার্যালয় থেকে যে কর্মসূচি আজ শুরু হয়েছে তার নিরিখে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা শুনবো, তারপর ভাষণ শুনবো। আমরা সবাই জানি যে আমাদের সংবিধানের ৭৫ বছর কমপ্লিট হয়েছে। এই সংবিধানের কি কি অধ্যায় রয়েছে, কি কি রয়েছে, এই সংবিধান আমাদের জীবনে কি কি করতে পারে, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের রাষ্ট্রীয় বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে এই আমাদের সংবিধান গৌরব অভিযান সেটা আমরা অনুষ্ঠিত করছি। সারা ভারতবর্ষেই হচ্ছে। আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি সমস্ত জেলাতে, আজকে 10টি জেলাতে আমরা এই র্যালি সংগঠিত করছি। আর এই র্যালির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো যে কংগ্রেস এবং সিপিএম, আজকে আমরা দেখছি ওনারা যে বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা মিছিল করছে, কনভেনশন করছে। তো তারা এসব মিথ্যাবাদী, মিথ্যা প্রচার করছে। কারণ আমরা জানি সিপিএম কিভাবে এই ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছে। কারণ তাদের যে নিজস্ব সংবিধান রয়েছে সেখানেই তাদের যে উদ্দেশ্য কমিউনিস্ট পার্টির, সেখানে পুরো লেখা রয়েছে তারা এই সংবিধানকে মানে না, তারা শুধু ডিক্টেটরশিপ সেটা কায়েম করবে, অর্থাৎ সংবিধানকে পরিবর্তন করবে। এবং এই ভীমরাও আম্বেদকরজিকে কিভাবে অপমান করেছে। যখন উনি সেন্ট্রাল বোম্বে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন সেখানে সিপিএম এর কমিউনিস্টের নেতা শ্রীপদ দাঙ্গে উনি উদ্দেশ্য করে বলেছিলেন যে ভীমরাও আম্বেদকরকে জেতানো যাবে না, ভোট দেওয়া যাবে না, প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে দাও। আর আজকে সিপিএম এই ভীমরাও আম্বেদকরকে নিয়ে মিছিল করছে, কনভেনশন করছে। এটা হাসি খুরাক হয়েছে। আর এই কংগ্রেসও দেখছি ইদানিং এই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তারা কনভেনশন করছেন, বিভিন্ন জায়গায় পথসভা করছেন। তো এই বাবা সাহেব আম্বেদকরকে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, রাজীব গান্ধী কিভাবে অপমান করেছে সেটা মানুষের ইতিহাস আমাদের কাছে রয়েছে। 75-এ মিসা, আমরা সবাই জানি মিসা বলবৎ করা হয়েছিল। কারণ এই ইন্দিরা গান্ধী এই সংবিধানের কে অপমান করে সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করে এই মিছা সেখানে লাগানো হয়েছে। জওহরলাল নেহরু 370 ধারা কাশ্মীরে লাগিয়ে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস করেছেন, সংবিধানকে বারবার আক্রমণ করেছেন। এবং ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যখন করছিল, উনাকে হারানোর জন্য ওনারা পরিকল্পনা করেছিলেন এবং বারবার অপমানিত করেছেন। এবং এত বছর পরেও বাবা সাহেব আম্বেদকরকে তারা ভারতরত্ন পর্যন্ত দেয়নি। তো এই যে অপমান, এই অপমান সহ্য করার নয়। এই অপমান যে করেছেন
এখন মেকি সেজে বাবা সাহেব আম্বেদকরকে ওনারা কনভেনশন করছেন, র্যালি করছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দেশবাসীর কাছে এবং আমরা রাজ্যবাসীর কাছে এই তাদের যে ভেকি, যে আমাদের সংবিধানের প্রতি যে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন মেকি, তা প্রচার প্রসারের জন্য আমরা আজকে র্যালি করছি। বাবা সাহেব আম্বেদকর এই যে আমাদের সংবিধান, আমাদের যে ভারতবর্ষের প্রতীক, আমাদের যে সংবিধান, আমাদের যে ধর্মগ্রন্থ হিসেবে আমরা জানি যে আমাদের কৃষ্টি সংস্কৃতির সমস্ত ধারক এবং বাহক, আমাদের এই সংবিধান গ্রন্থে সেই সময় রামায়ণের ছবি, মহাভারতের ছবি, বিভিন্ন দেব দেবী এবং আমাদের যারা বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে ছবি সেখানে প্রকাশিত হয়েছিল, যে সংবিধানে আমরা যদি অরিজিনাল সংবিধানটা দেখতে পাই সেখানে তার ছবিগুলি নিদর্শন আমরা পাওয়া যায়, কারণ সেখানে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। আর জওহরলাল নেহরুর নেতৃত্বে। আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। এখন আজকে যারা আমরা দেখলাম রাজ্যসভার সদস্য মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় ৭৫তম সংবিধান নিয়ে আলোচনা করতেছে। ওনার দলের পরিচালকের নায়ক যারা, তারা বলে যেই দিন রাম জন্মভূমি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই দিন পূর্ণ স্বাধীনতা পাইছে যে মোহন ভাগবত বিজেপি পরিচালকের নায়ক। তাইলে তাই নিয়ে ৭৫তম পালন করে। ওনারা তো এক শঙ্কর হিসাবের মতো দুইটা মুখ। কারণ আমরা ওনার পরিচালকরা ওই দিন দেখলাম একটা চ্যানেলে বলছে যে ৭৫তম না, পূর্ণ স্বাধীনতা লাভ করছে এই দিনই রাম প্রাণ প্রতিষ্ঠা করছে নরেন্দ্র মোদী সেই দিন। তাইলে ৭৫তম এতদিন কি তারা পরাধীন ছিল নাকি? এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তারা কি পরাধীন ছিল? আমরা তো স্বাধীন ভারতে আছি, আমরা স্বাধীন ভারতবাসী। আমরা আপনাদের মাধ্যমে তার কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কি এতদিন পরাধীন ছিল নাকি? আর তারা হনুমানের মধ্যে কেন এই কথা বলে আবার তাদেরই দলের তারা অন্তত ৭৫তম সংবিধান কি করে করে? লজ্জা থাকার দরকার তাদের মতো নেতারা। শুধু কি বলে নেহরুর নেতৃত্বের সরকার সেই সময় ওই সংবিধানকে সংশোধনের মাধ্যমে তারা ওই সময় এই সংবিধানের যে চিত্র প্রদর্শিত ছিল সেইগুলি মুছে ফেলে দেওয়া হয়েছে। সেইভাবে বিভিন্নভাবে আমাদের এই সংবিধানকে অপমান করা হয়েছে। আমরা সবাই জানি ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন নেতারা সেই সময় জলাঞ্জলি, সেই সময় বলিদান হয়েছিল। আর সেই জওহরলাল নেহরু ভারতবর্ষকে ভাগ করা, যে কাশ্মীর ভারতবর্ষের অভিন্ন অঙ্গ, এই কাশ্মীরকে আলাদা করতে হবে, ৩৭০ ধারা সেখানে প্রবর্তন করা হয়েছিল। সেই সময় তৎকালীন আমাদের সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকর বারবার সেখানে বাধা দান করেছিলেন, কিন্তু জওহরলাল নেহরু কর্ণপাত করেনি। সেখানে ৩৭০ ধারা প্রবর্তন করে সেখানে সেই সময় কাশ্মীরকে ভারতবর্ষের বাইরে এবং ভারতবর্ষকে ভাগ করার প্রয়াস সেই সময় জওহরলাল নেহরু করেছিলেন। একমাত্র ভারতবর্ষের সেই সময় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের নেতা সেই সময় রুখে দাঁড়িয়ে এই ৩৭০ ধারার বিরোধিতা করে উনাকে বলিদান হতে হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম শহীদ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ভারতের ৩৭০ ধারার ভারতের অখণ্ডতাকে লড়াই করার জন্য বলিদান হয়েছিল। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য কাশ্মীরকে ৩৭০ ধারা বিলুপ্তি করে প্রমাণ করেছিল যে আমাদের সংবিধানের প্রকৃত
যদি সম্মান করে থাকে আমাদের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার তো হিম্মত হয়নি। 1990 সালে সেই ভারতরত্ন দেওয়া হয়েছিল শুধু ভারতীয় জনতা পার্টি, সেই সময় অটল বিহারী বাজপেয়ীজির আবেদনে। সেই সময় ভারতবর্ষের সরকার সেই সময় ভীমরাও আম্বেদকরকে 1990 সালে সেই ভারতরত্ন দিয়ে সেখানে ভূষিত করা হয়েছে। মোদীজির নেতৃত্বে সরকার সিদ্ধান্ত নিয়েছে আমাদের ভীমরাও আম্বেদকরের যে পঞ্চস্থান রয়েছে সেখানে তীর্থস্থান, ওনার জন্মভূমি, কর্মভূমি, তীর্থভূমি সমস্ত এই যে 5টা ভূমি রয়েছে সেখানে মোদীজি সিদ্ধান্ত নিয়েছে এই বাবা সাহেব আম্বেদকরকে ভোলা যাবে না, উনার অপমানকে সহ্য করা যাবে না। তাই এই 5টি স্থলকে উনি তীর্থস্থানে পরিণত করেছেন। এটা ভারতীয় জনতা পার্টি সরকার। আমরা সংবিধানকে মান্যতা দেই, আর এই সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকরকে আমরা সম্মান দিতে জানি। নমস্কার, কে বলছেন? আমরা সমস্ত ভারতবর্ষের এই সংবিধান। হ্যাঁ বলুন। আজকে তো দেখলাম যে একটা সংবিধানের জন্য একটা মিছিল হয়েছে বিজেপির তরফ থেকে। আমিও ছিলাম সেই মিছিলে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে এবং আমিও লক্ষ্য করেছিলাম এবং বিশেষভাবে লক্ষ্য করেছিলাম যে মিছিলের মধ্যে, যেহেতু আজকে শুক্রবার অফিস খোলা, অফিস কর্মচারী আছেন কিনা, স্কুল খোলা, স্কুলের কোন ছাত্র ছাত্রী আছেন কিনা দেখলাম না, পুরোটাই ব্যতীত। আজ থেকে 7 বছর আগে সেই আমলে দেখতাম এই ধরনের মিছিলে অফিস একদম ফাঁকা, মিছিলের মধ্যে অফিসের কর্মচারী, স্কুল একদম ফাঁকা, হেডমাস্টার সহকারে, হেডমাস্টার থেকে শুরু করে ছাত্র ছাত্রী, এমনকি ঘন্টা যে বাজাবে সেই দপ্তরি উনিও ফাঁকা। কিন্তু আজকে দেখলাম স্বতঃস্ফূর্ত সেই মিছিল। সেই মিছিলে কিন্তু কোন স্কুল ছাত্রী আপনাদের ক্যামেরায় ধরা পড়েনি, এমনকি কোন অফিসের কোন কর্মচারীও ধরা পড়েনি। যারা বেরিয়েছেন স্বতঃস্ফূর্ত হবে সংবিধান রচয়িতা সেই ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানানোর জন্য। সেটাই বলছি যে পরিবর্তন কি জিনিস এবং কিভাবে মানুষকে কাছে পেতে হয় সেটা মতো দেখিয়ে দিয়েছে সেই বিজেপি সরকার। নমস্কার, ধন্যবাদ। তো ভারতবর্ষের এই সংবিধান গৌরব দিবস আমরা করছি বন্ধুগণ। আমার আলোচনা প্রথমেই বলেছিলাম, বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা এই মিছিলে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। তার জন্য আমি সদর শহর জেলার সমস্ত সদস্যা, সমস্ত মন্ডলের যারা এখানে প্রতিনিধিরা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের এই রাজ্যের সরকার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে, চাহে রাজ্যের গরিব হোক, কৃষক হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের রাজ্যের সরকার মানুষের জন্য যে কাজ করা, মানুষের জন্য যে সংরক্ষিত কাজ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে ত্রিপুরা রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকার বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আমাদের সরকার কাজ করছে বন্ধুগণ। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 2 দিন আগেই আমাদের অ্যাসেম্বলি হয়েছে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মোদীজির যে সংকল্প, সেই সংকল্পকে বাস্তবায়নের জন্য আজকে মহিলা থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য আজকে আত্মনির্ভর ত্রিপুরার দিকে লক্ষ্যমাত্রা রেখে আমাদের সরকার কাজ করছে বন্ধুগণ। এই সরকারের সহযোগিতা করার জন্য আমি আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি বন্ধুগণ। আমাকে মেয়র সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন, মেয়র সাহেব বলবো আমি কথা, মেয়র সাহেব আমাকে বলছিলেন, দাদা গতকালকে দেখলাম এক বিধায়ক স্টেজের মধ্যে খুব নাচ দাস করতেছে, কিন্তু আমরা তো পারি না। আপনি পারবেন কোথায়? আপনার নাচের হিম্মত নেই। উনার হিম্মত আছে, কারণ উনার কাজ করতে হয় না। ওই আমাদের বিধায়কদের রাস্তায় মানুষের জন্য কাজ করতে হয়, কাজেই উনার কোনো কাজ করতে হয় না। তাই উনি আনন্দে আছেন, আনন্দে আত্মহারা হয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে দিশা নিয়ে কাজ করছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে
কিছু নিয়ে মুখ্যমন্ত্রী যে কাজ করছেন, উনাকে কোনো ইস্যু নেই, উনি বিরোধিতা করতে পারছেন না, উনি সময় কাটাবেন কি করে, তাই উনি মঞ্চে এসে আনন্দ উল্লাস করছেন। মানুষের জন্য কাজ করতে হবে না, তাই মেয়র সাহেবের মতো যারা আমাদের বিধায়করা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা সকাল থেকে রাত্র পর্যন্ত মানুষের সেবা করে সময় পান না নাচ করার জন্য, নৃত্য করার জন্য। তাদের কাছে অফুরন্ত সময় রয়েছে। ওই কংগ্রেসী 3 নেতা বলেছিল বিজেপিকে নির্বাচনের আগে শূন্যের কোটায়, সিঙ্গেল কোটায় নিয়ে আসবেন। সিঙ্গেল তো হতে পারেননি, তারাই নিজেরাই সিঙ্গেল হয়ে গেছেন। তাই এখন খালি কীর্তন করেন, হরে কৃষ্ণ হরে রাম, রাত কোয়াইলে বাতের কাম, তারাই নৃত্য করছে। বন্ধুগণ, মেয়র সাহেব, আমি বলে বললাম সত্যি কথাগুলি। বন্ধুগণ, যে আমাদের ভারতবর্ষের সংবিধান গত 26 নভেম্বর 2024 তারিখে 75 বছর পূর্তি হয়েছে। এই সংবিধান আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে ধর্মগ্রন্থের সমান। নমস্কার, কে বলছেন? আমাদের কাছে বলছি। হ্যাঁ, বলুন। আজকে যে বিষয়টা বাবা সাহেবকে নিয়ে যে আলোচনাটা, কারণ আমাদের রাজ্যের সংসদ এবং বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি এখানে অনেকটি ব্যাখ্যা করালেন, কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাই। ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামী যারা মহাপুরুষ, যারা স্বাধীনতা করে দিয়ে গেল, কিন্তু তাদের একজনের নামও বলেনি, কিন্তু বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা কোথাও দেখি শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষ স্বাধীনতা করার জন্য অবদান রয়েছে। আমরা দেখতাম ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে নেতাজি, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মাস্টার সেন, এরকম অনেক নানা মানে বীর শহীদ যোদ্ধারা ভারতবর্ষটাকে স্বাধীনতা করে দিয়ে এনে ভারতকে ব্রিটিশ থেকে তাড়িয়ে গণতন্ত্র আনার জন্য, ভারতবর্ষের জন্য আত্মবলিদান করেছে। তার পাশাপাশি যখন এই ভারতবর্ষকে সংবিধান রচনা করেছিল আমাদের সরকার, যাদের আহমেদ খানের মতন বড় বড় যারা মনে ঋষিরা, তারা একটা আইন তৈরি করে গেল। সেই আইনকে প্রাধান্য দিচ্ছে নাকি? এই প্রাধান্য দিচ্ছে না এই রাজ্যের বিজেপি সরকার সর্বক্ষেত্রে। কিন্তু আসলে তাদের বক্তব্যটা এভাবে, কারণ র্যালি করে যাবে, মানুষের গণতন্ত্র, মানুষকে কিভাবে বাঁচানো যাবে সেই দিকে হাতের কাছে নাই। একটি বক্তব্য মানুষের জনস্বার্থে এখন পর্যন্ত আলোচনা করতে পারেনি। আত্মনির্ভর ত্রিপুরা যদি হয়ে থাকে, তাহলে ত্রিপুরা রাজ্যের বেকারত্ব অর্থহীন হয়ে গেল, মানুষের কর্মজীবনের কর্মসংস্থান নেই, রেগার কাজ নেই, মানুষের কাজকর্ম নেই। এই রাজ্যের মধ্যে সমস্ত মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেল। কিন্তু আসলে বিজেপি সরকার বড় বড় কথা বলবে, কাদের বড় বড় কিন্তু থাকবে। এই রাজ্যে যখন 2018 সালে বিজেপি আসলো, সুন্দরকুটা থেকে নেমে এসে কিন্তু সরকারটা কংগ্রেস যখন চাবুট করলো, তখন সিপিএম থেকে চাবুট করার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিজেপি সরকারটা প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, আসাম থেকে বেকারের কর্মসংস্থানে না করে কিন্তু তাদের কর্মসংস্থান নিয়ে দৌড়াদৌড়ি। 2018 সাল থেকে 2024 সালের মধ্যে এমএল মন্ত্রী বাবা 2 বার বৃদ্ধি করেছে, কিন্তু সপ্তম কমিশন করে রেখে দেওয়ার কথা, কিন্তু তাদের পুরো ডিউ দিতে পারেনি। আবার অন্য কোথাও দেখলাম রাজীব বাবু বলেছিল সুদীপ বাবু নাকি মদ খেয়ে ড্যান্স করেছে, কিন্তু আসলে কি সে পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছে সুদীপ বাবু মদ খেয়ে ড্যান্স করেছে? ড্যান্স তো তাদের মন্ত্রীরাও করেছে, আমাদের রতন বাবু ড্যান্স করেছে। এটা স্টেজের মধ্যে করতেই পারে, তারা আনন্দ করতেই পারে, কিন্তু মদ খেয়ে ড্যান্স করবে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে কি বলেছেন? কারণ আমরা তো দেখলাম গাড়ির রয়েছে রতন বাবু অনেক ড্যান্স নাচ গান করেছে, কিন্তু তাদের যেরকম ভাষা, যেরকম বক্তব্য, ধার্মিক বক্তব্য থাকার কথা, কিন্তু বক্তব্য কোনোটাই ধারে কাছে নাই। জনস্বার্থে, মানুষের সাথে বক্তব্য আলোচনা করার দরকার, মানুষের সাথে কাজ করার দরকার। কারণ এই কাজটা না করে তারা আসতে দেখলাম দূরে রাখবো দেখেছি, কিন্তু আসলে কতটুকু হলো এই রাজ্যের মানুষের জনস্বার্থে, ব্যাংকের সাথে, যুবকের সাথে, শ্রমিকের সাথে, শিক্ষক শিক্ষিকার সাথে, যারা ছাত্র লেখাপড়া করছে, কিন্তু একটা কথা বলেন, স্কুলে মাস্টার নেই, মানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে কর্মী নেই, বিদ্যুৎ ডিপার্টমেন্টের মধ্যে কর্মী নেই, এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে কর্মী নেই, পিডাব্লিউডির মাধ্যমে কর্মী নেই। নমস্কার, কে বলছেন? নমস্কার বাবা, আমি
একসময় রাজনীতি হ্যাঁ, বলুন। পক্ষ থেকে সামাজিক সংগঠন। দেখুন, এই যে আমাদের গাজী মোস্তাজি সভাপতি গোলাম হাসানের মাঝের মাধ্যমে কংগ্রেস সেই করছে, কংগ্রেস এই করছে, কংগ্রেস সংবিধানের অনেক কিছু নির্বাচন ক্ষমতায় করছে। একদম সত্যি মতো দায় বলতে প্রথমত শক্তি। কিন্তু আজকে সবচেয়ে বেশি যদি কাজে করা যায় সংবিধান নিয়ে মানে আঙিয়ে ওঠা, কারণ বিজেপি যে যারা হারাতে থাকছে হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ, এরা একটা সংবিধানের কিন্তু সবচেয়ে বেশি সংগ্রহ করতে। তারা এই লিগেল পার্টি করে একটা আরো হিন্দু রাষ্ট্র কথা, হিন্দু রাষ্ট্র রাষ্ট্র তাদের বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি করবো, তা করবো পদ্ধতি দিচ্ছে তারা সংবিধান মানুষ আছে, সংবিধান দিকে মানুষ কেন হিন্দু রাষ্ট্র করবো? তারা সবচেয়ে বেশি খতরনাক বিজেপি যাদের সর্বরাষ্ট্রের থেকে ভারতবর্ষের এবং মূল্যবাসী একটা মুসলিম সর্বনাশ করার এরাই পরিকল্পনা করছে। কারণ সারা ভারতবর্ষ এরা দল নেওয়ার চেষ্টা করতেছে। আপনার হিন্দু রাষ্ট্র বলে তো রাজনীতি সমাজে যাবো আমরা। মূল্যবাসী কি হবে? তারা তো তাদের হাতে সবকিছু মন্দির বলেন, আশ্রম বলেন, স্টুডেন্ট বলেন, স্কুল বলেন, সেই বলেন, সেই বলেন, তার উপরে মানে তাদের উপরে যেমন হলে আর আজকে যদি সবচেয়ে বেশি লোকসান করে থাকে মূল্যবাসী একটি উচিত এবং দাঙ্গার যে পরিকল্পনা করে তার মধ্যে তাদের আত্মহত্যা এগুলি সবচেয়ে বেশি। তারা সবচেয়ে বেশি সর্বনাশ সংবিধানের এবং ভারতবর্ষের আমরা যে সর্বনাশ তারাই করতেছে। তো আমি আপনার মাধ্যমে ভাবটা করতে চাই বেকার যুবক যারা আছে মূল্যবাসী মানুষ আমাদেরকে পরিষ্কার করার লাগে। এটা শুধু দল তারা যাতে ভারতবর্ষ আমরা ফিরে নেওয়ার লেগে কোন রকমই যাতে তাদেরকে প্রশ্ন জানা হয় এবং এইগুলো জায়গা যাতে খারাপ না হয়, যা আছে তাদের এগুলো যাতে আমাদের মূল্যবাসী হাতে আসা হয়। আশ্রম মন্দির যা আছে, স্কুল কলেজ সব মূল্য আছে। এইটা আপনার মাধ্যমে আমি পাঠ্য করতে চাই মূল্যবাসী আছে যে আপনারা ওই কাজটা করুন। তাদের হাতে যে আশ্রম স্কুল যা আছে মন্দির সবগুলো আমাদের হেফাজত করে আছে। তাহলে আমাদের সংবিধান করলে আমরাও শক্তিশালী হবো এবং তাদেরকে তারা আমাদের যে ব্যবহার করতে আমরা তাদের সাথে এই ব্যবহার। আমাদের কাছে সার্বভৌমত্বের যারা ভারতবাসী হিসাবে আমাদের স্বাভিমান, আমাদের কাছে সংবিধান এটাই ভারতবর্ষের ঐতিহ্যবাহী সংবিধান। এই সংবিধানকে আমরা বিগত কয়েক দশক ধরে আমরা যে সময় ভারতবর্ষের মানুষ ৭৫তম এই সংবিধান দিবস আমরা উদযাপন করছি, আর ঠিক সেই যারা এই দেশকে অধিকাংশ সময় আমাদের ভারতবর্ষকে শাসন করেছে, তারা বারবার এই সংবিধানকে অপমান করা, এই সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা, এইভাবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে বারবার তারা অপমান করেছে। আর ইদানিং আমরা দেখছি সেই তথাকথিত যারা ভারতবর্ষকে অধিকাংশ সময় ধরে শাসন ক্ষমতায় ছিল এবং তাদের যে সহযোগী যে কংগ্রেস এবং কমিউনিস্ট, তারা এখন দেখছি বর্তমানে এই সংবিধানকে মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করছেন, কনভেনশন করছেন, র্যালি করছেন। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে তাদের সেটা অধিকার আছে কিনা, তাদের অধিকার রয়েছে কিনা। বারবার সংবিধানকে অপমান করা হয়েছে, আর আজকে সেই কংগ্রেস এবং কমিউনিস্টরা এই সংবিধানকে নিয়ে তারা মাথায় নিয়ে নাচছেন এবং বিভিন্ন কনভেনশন করছেন। লজ্জা থাকা দরকার।
তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরাও আমাদের এই সংবিধানের মর্যাদা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এই সংবিধানকে রক্ষা করার জন্য, এই সংবিধানে যে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলি, মৌলিক অধিকারগুলি রয়েছে, জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে মানুষের কাছে এই সংবিধান সম্পর্কে তাদের তথ্য তুলে ধরা এবং সেই প্রচার প্রসার করা, এবং বিগত দিনে এই সংবিধানকে বারবার আক্রমণ করা হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা এরকম র্যালি সংগঠিত করছি। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে সমস্ত 10টি জেলাতেই আমাদের এই সংবিধান গৌরব যাত্রার আমরা আয়োজন করেছি। বন্ধুগণ, যে 1975 সালে ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের বুকে ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন, আমরা সবাই জানি যে ভারতবর্ষের মানুষ শুধু পরিবারতন্ত্র এই ভারতবর্ষকে যদি বিনষ্ট করার মূলে যদি হয়ে থাকে এই পরিবারতন্ত্র, এই পরিবার যারা ভারতবর্ষের গান্ধী নাম দিয়ে গান্ধী শব্দটা ব্যবহার করে এখনো ভারতবর্ষের মানুষকে বোকা ভেবে রাজনীতি করার প্রয়াস করছেন, সেই ইন্দিরা গান্ধী 1971-এ 71 সালে যখন রায়বেরেলি থেকে জয়লাভ নির্বাচনে দাঁড়িয়েছিল সেই সময় জয়লাভ করেছিল, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী জয়নারায়ণ হাইকোর্টে রিট পিটিশন, এলাহাবাদে রিট পিটিশন করে দীর্ঘ শুনানির পর 1975 সালে 12ই জুন এলাহাবাদ হাইকোর্ট রায় ঘোষণা করেন যে ইন্দিরা গান্ধীর নির্বাচনে অনিয়ম ছিল, তাই ইন্দিরা গান্ধীর এই নির্বাচনকে অবৈধ হিসাবে ঘোষণা করেছিল। আর সেই নেত্রী পদত্যাগ করার কথা ছিল কিন্তু পদত্যাগ করেনি। অদ্ভুত বিষয়, এই এলাহাবাদ হাইকোর্টের রায়কে ইন্দিরা গান্ধী তৎকাল সেই সময় উনি চ্যালেঞ্জ ঘোষণা করে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, আর সুপ্রিম কোর্ট তখন রায় দিয়েছিল যে উনার সংসদ পদ থাকবে, কিন্তু সংসদে ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধীর তো স্বপ্ন পূরণ হবে না, তাই কি করলেন? অবৈধভাবে 1975-এ নিচা আইন প্রয়োগ করে ভারতবর্ষের সমস্ত যারা এই ভারতবর্ষের মানুষের জন্য কাজ করে সেই সব নেতাদেরকে জেলে ঘুরে দিলেন। সংবাদপত্রের যারা স্বাধীনতা ছিল সেটাকে খর্ব করা হয়েছে, বহু নামদামি সাংবাদিককে গ্রেপ্তার বরণ করতে হয়েছিল। এইভাবে আমাদের এই ভারতবর্ষের সংবিধানকে বারবার আক্রমণ করা হয়েছিল। আজকে বাবা সাহেব আম্বেদকর দুইবার উনি লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এই কংগ্রেসীরা বাবা সাহেব আম্বেদকরকে নির্বাচনে হারিয়েছেন। কেন হারিয়েছেন? না, বাবা সাহেব আম্বেদকরকে সংসদে প্রবেশ করতে দেওয়া হবে না। বাবা সাহেব অপমানে নির্বাচনে সংসদে প্রবেশ করা উনি অপমান বোধ করেছিলেন, সংসদে প্রবেশ করা বন্ধ করে দিয়েছিলেন। আর আজকে এই কংগ্রেসীরা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সেখানে উনারা নাচানাচি করছেন, বলছেন আমরা আম্বেদকরকে আমরা অপমান সহ্য করতে পারি না। লজ্জা থাকা উচিত। আসুক, আমরা তো এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, প্রকাশ্যে মানুষের সামনে রাখছি। আসুক কংগ্রেসের কোন নেতা, আমরা ওপেন চ্যালেঞ্জ করছি যে বারবার আক্রমণ করেছেন, এই আক্রমণের জবাব মানুষের সামনে রাখতে হবে। আমরা ওপেন চ্যালেঞ্জ এখান থেকে রাখছি, কংগ্রেসী নেতা কেউ আসুক এখানে। কিসের ভিত্তিতে আপনারা এই সংবিধান রচয়িতা ভীমরাও আম্বেদকরকে নিয়ে আপনারা নাচানাচি করছেন? বন্ধুগণ, তৎসঙ্গে এই কমিউনিস্ট নেতারা, আজকে কমিউনিস্ট নেতারাও দেখছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কনভেনশন করছেন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে, মিছিল করছেন। আরে কিসের? ভাওতাবাজির একটা সীমা আছে। আপনারা কমিউনিস্ট করেন, আপনাদের আদর্শ, আপনাদের নীতি সারা ভারতবর্ষের মানুষ জানে। আপনাদের সংবিধান কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট,
আপনাদের সংবিধান রয়েছে, সংবিধান, নিজেদের পার্টির প্রত্যেক পার্টির সংবিধান রয়েছেন। আপনাদের সংবিধানে কি রয়েছেন? আপনাদের উদ্দেশ্য কি? সংবিধানকে পরিবর্তন করা। এটা আমার কথা নয়, নমস্কার, আমার কে কাছে বলছেন? রেকর্ড রয়েছে। আপনাদের কমাতে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা যে বলছেন মানে রাজীব বাবু বা ওনারা যেটা বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন উনি কংগ্রেস ছিলেন না? মোহনপুরের বিধায়ক রতনলাল নাথ উনি কংগ্রেস ছিলেন না? উদয়পুরের যে বিধায়ক উনি কংগ্রেস ছিলেন না? বিশ্ববন্ধু সেন স্পিকার উনি কংগ্রেস ছিলেন না? মানে এগুলি দেখুন, এগুলি মানে জনগণকে দুলু দেওয়া, চোখে দুলু দেওয়া। আমরা চিনি, ভালো করে চিনি। আমি কুমারটা বলছি, ভালো করে চিনি। কয়জন আছে অরিজিনাল বিজেপি? কয়জন আছে? তো মানে কথা বলুন, মানে দাব দেন, ভাষণ দেন ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে। হ্যাঁ, এরকম পার্টি তুলে কথা বলা আমি ভালোবাসি না। এটাই বলবো রাজীব, বর্তমান রাজ্য বিজেপির সভাপতি। ধন্যবাদ। আপনাদের সংবিধানে আপনাদের উদ্দেশ্য কি? আপনারা চাইছেন সোশ্যালিজম, কমিউনিজম সমস্ত স্টেটে সেটি এস্টাবলিশ করা এবং সমস্ত কিছু বাদ দিয়ে আপনারা ডিক্টেটরশিপ চালু করতে চান। আর সংবিধান নিয়ে আপনারা বড় বড় কথা বলেন। লজ্জা থাকা উচিত। এই ভীমরাও আম্বেদকরকে নিয়ে, বাবা সাহেবকে নিয়ে আপনারা কনভেনশন করছেন, আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়ে বক্তব্য রাখছেন। আমি জিজ্ঞেস করতে চাই এই মানিক সরকারকে, আর কত ভাওতাবাজি করবেন? আর কত ভাওতাবাজি করবেন? আপনাদের নেতা, কমিউনিস্টের নেতা সেই ভীমরাও আম্বেদকর, উনি 1952 সালে মুম্বাইয়ে, সেন্ট্রাল মুম্বাইয়ে উনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। আর সেই সময় কমিউনিস্টের নেতা শ্রীপদ অমৃত ডাঙ্গে উনি বলেছেন যে ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে জেতানো যাবে না, উনাকে আপনারা ভোট দেবেন না, প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে ফেলে দিন, তবু ভীমরাও আম্বেদকরকে আপনারা ভোট দেবেন না। আর আজকে ওই সিপিএম এর নেতা মানিক সরকার কনভেনশনে গিয়ে বক্তব্য রাখছে, বুকা বানাচ্ছেন ত্রিপুরা রাজ্যের মানুষকে। লজ্জা থাকা উচিত। বারবার ভীমরাও আম্বেদকরকে আপনারা অপমান করেছেন, আর এই কংগ্রেসের দোসর হয়ে আপনারা এখন সাধু সাধার চেষ্টা করছেন। আমরা সারা দেশব্যাপী সংবিধান গৌরব অভিযান পালন করছি। সেই অভিযানকে সামনে রেখে আজকের দিনে আমাদের প্রত্যেকটা জেলাতে জেলা কমিটির উদ্যোগে এই অভিযানের যাত্রা চলছে। আজকে আমরা সিপাহীজলা জেলা উত্তরাংশের উদ্যোগে চুড়িলাম বিধানসভা এলাকায় আমরা এই সংবিধান গৌরব যাত্রা পালন করছি। আম্বেদকরকে জিততে দেননি সেই কংগ্রেস, যে কংগ্রেস আমরা ভাবতাম দেশ স্বাধীনতার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই দিনের ইতিহাস বড় করুন, তারা কোনোদিনই আমাদের এই ডক্টর বি.আর. আম্বেদকর। নমস্কার, কে বলছেন? আমরা দেখেছি। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনি লাইভে আছেন তো? আমরা দেখেছি কংগ্রেসের জওহরলাল নেহেরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী, নরসিমহা রাও, রাজীব গান্ধী, নমস্কার, মনমোহন সিং মিলে টোটাল 50-55 কথা বলুন।
50-60 তারা ভারতবর্ষের গদিতে আসীন ছিল। আর এই সময়কালের মধ্যে ভারতবর্ষের সংবিধান 70 বার সংশোধিত হয়েছে, 70 বার সংবিধান লঙ্ঘন করেছে। প্রথম লঙ্ঘন 1962 সাল। আমরা দেখেছি কেরলে একটা বিরোধী সরকার ছিল যুক্তফ্রন্ট, সেই সরকারকে অসাংবিধানিক ভাবে তাকে বরখাস্ত করেছিলেন কেরল সরকার। আমরা দেখেছি 1958 সাল পশ্চিমবাংলা যুক্তফ্রন্ট সরকার, সেই যুক্তফ্রন্ট সরকারকেও ওরা লঙ্ঘিত করেছিলেন সময় কংগ্রেস। বিমলদা 1965 সালের কথা বলেছেন, আপনারা দেখেছেন 1965 সাল। হ্যাঁ, নমস্কার কথা বলুন। স্যার। এই আপনার এই বর্ণনা ম্যাম কি এখানে আছে? হ্যালো স্যার। হ্যাঁ, কথা বলুন। না, আমি বলছি আমার নাম ম্যাম কি আছে কিনা? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। দেখেছেন 1965 সাল শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্বাচনী বিষয় নিয়ে এলাহাবাদ হাইকোর্টে যখন মামলা হয়, এলাহাবাদ হাইকোর্ট যখন তার সদস্যকে খারিজ করেন, তিনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টেও সেই আদেশটাই বহাল রাখেন। আমরা দেখলাম সেখানে হারার পরে সেই ভারতবর্ষে বহিরাক্রমণ এর আগে অনেকবার হয়েছে। আপনারা দেখেছেন পাকিস্তান আক্রমণ করেছেন, আমাদের চীন আক্রমণ করেছে, তখন কিন্তু ইমার্জেন্সি ঘোষণা হয়নি। কিন্তু ভারতবর্ষে 1965 সাল আলা আইন জারি করে ইমার্জেন্সি ঘোষণা করে বিরোধী দলের জনসংঘ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী একে একবারই সমস্ত বিরোধী দলের নেতাদের কারারুদ্ধ করেছিলেন। 21 মাস তাদের কারারুদ্ধ করার পরে আপনারা দেখেছেন আমাদের এই ভারতবর্ষের রাজনৈতিক পটভূমিতে সেখানে পাল্টে গিয়েছিলেন মোরারজি দেশাইয়ের নেতৃত্বে তৎকালীন জনসংঘ, বিভিন্ন বিরোধী দল। প্রথম ভারতবর্ষের বিরোধী দলের একটা সরকার গঠিত হয়েছিল, কিন্তু সেই সরকারও বেশি দিন চলতে পারেনি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ইংল্যান্ডে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তৎকালীন জনসংঘের যে সমস্ত বিজেপি গভর্নমেন্ট ময়দানে নেমেই জবাবটা কি সত্যি হলো মিথ্যে হলো, এটা বের করার দায়িত্ব কিন্তু ত্রিপুরার আমজনতার। এবং আমজনতা বলতে এখানে চতুর্থ শ্রেণীও বোঝানো যাচ্ছে, আপনাদের সাংবাদিকতার দায়িত্ব এখানে পড়ে। তো আমরা বলবো যে ওরা প্রথমে কি করলো, নিজেদের বেতনটা ডাবল করে বাড়িয়ে দিল। তারা কি নির্বাচনে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এসেই তারা নির্বাচনে তাদের বেতনটা বাড়িয়ে দিল? তারা না দিলেও কর্মচারী সঠিকভাবে পাওনা, না দিল বেকারের কোনো ভালো চাকরি বাকরির ব্যবস্থা, না দিল কৃষকদের, না দিল শ্রমিকদের। তাদেরকে তারা খুশি করলো, কারোকে খুশি না করে নিজেদের খুশি নিজেরা করলো। একবার কোনো মতে এমএলএ দাঁড়াইতে পারলেই তো, কারণ তারা তো ভোটের সিস্টেম তো যেহেতু নাই, কারণ বাইক বাহিনী দিয়ে তো তারা নিজেরাই পাশ করিয়ে নেয়, বিরোধী দলকে তো ভোট দেওয়ার জন্য তো দেয়নি। তারা দাঁড়ানো মানে পাশ করা, পাশ করা মানে সারা জীবনে তারা বসে বসে খাওয়া। যারা বিজেপি বন্ধুদেরকে বলবো, যারা সমর্থনে আছেন, যারা কি আছেন, আপনারা কি একবার ভেবে দেখেছেন আপনাদের কি হবে? আপনারা যারা বাইক বাহিনী আছেন, যারা আপনারা সমর্থন করেছেন, আপনারা কি সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে নিয়ে এই পার্টির মধ্যে ঢোকানো হয়েছিল? আপনারা কি সেই প্রতিশ্রুতি দায়বদ্ধতা মানে হয়ে আপনারা গিয়েছিলেন? যদি গিয়ে থাকেন তাহলে তো ঠিকই আছে, আর যদি না গিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সেই ব্যাপারে একটু তীব্র প্রতিবাদ আপনারা করবেন। এই মানসিকতা আমার মনে হয় আপনাদের কাছ থেকে আমরা পাবো। আর এরকম হয়, কিন্তু যদিও একটু সময় লাগে। এখন আপনারা বুঝতে পারবেন বিজেপি গভর্নমেন্টটা কি, ভালো এবং খারাপ। কারণ তারা শুধু নিজের ব্যক্তি স্বার্থটা চিন্তা করলো, আর কারোর স্বার্থ চিন্তা করলো না। আর এখন তারা ময়দানে যেভাবে মানে বলছেন কথাগুলো,
মুখ আছে, আইন আছে, শাসন ব্যবস্থা আছে, মনে যা খুশি তাই কথা বলে। কথা বলার জন্য তারা কথা বললে তো তাদেরকে আর কেউ মারবে না, পিটবে না, বাড়িঘর ভাঙচুর করবে না, কিছু করবে না। বিরোধীরা করলে, বিরোধীরা যদি এই ধরনের কিছু কথা বলে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়, তাদের বাড়িঘর পোড়ানো হয়, তাদের ধন সম্পত্তি নষ্ট করানো হয়। এটাই তো বিজেপি গভর্নমেন্টের কাজ। তো আমার মনে হয় আপনারা যারা সমর্থনে আছেন বিজেপি গভর্নমেন্টের পেছনে, যে অন্যের বাড়ি যদি পোড়ানো হয়, অন্যের বাড়ি যদি ধ্বংস করানো হয়, অন্যের সম্পত্তি যদি নষ্ট করানো হয়, আপনারা আসবেন না। আপনারাই একদিন এইটার জবাবদিহি কিন্তু আপনাদের করতে হবে। মনে করবেন না আরেকজনের ক্ষতি হইলো আপনারা বোধ খুব লাভবান। না, আপনারা লাভবান কিভাবে হয়েছে? আপনারা তো লাভবান হননি। আপনারা তো তাদের এটি দেখে দেখেই চলবেন, কিন্তু আপনারা সেই কর্মই কাজ করেই মানুষের লেবারি দিয়ে কাজ করি খেয়ে যেতে হবে। আপনারা খাওয়ার ব্যবস্থা মনে হয় ওরা করবেন, আর যদি করে তাহলে তো ভালো, আপনারা বেশি করবেন। করলেও তো না, এই 6-7 বছর আমরা কি দেখলাম? তারা কি আপনার জন্য কিছু করেছে? কিছু করেনি। আর তীব্রমতা যে জিনিসটা করতে আছেন, আপনারা একটু ভাবেন যারা তীব্রমতা সমর্থনে আছেন, তীব্রমতা কিছু রাজার মাথা, রাজা কি আমরা সবাই জানি যে আমাদের সংবিধানের 75 বছর কমপ্লিট হয়েছে। এই সংবিধানের কি কি অধ্যায় রয়েছে, কি কি রয়েছে, এই সংবিধান আমাদের জীবনে কি কি করতে পারে, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের রাষ্ট্রীয় বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে এই আমাদের সংবিধান গৌরব অভিযান সেটা আমরা অনুষ্ঠিত করছি। সারা ভারতবর্ষেই হচ্ছে। আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি সমস্ত জেলাতে, আজকে 10টি জেলাতে আমরা এই র্যালি সংগঠিত করছি। আর এই র্যালির মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো যে কংগ্রেস এবং সিপিএম, আজকে আমরা দেখছি ওনারা যে বাবা সাহেব আম্বেদকর অর্থাৎ সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে ওনারা মিছিল করছে, কনভেনশন করছে। তো তারা এইসব মিথ্যাবাদী, মিথ্যা প্রচার করছে। কারণ আমরা জানি সিপিএম কিভাবে এই ভারতবর্ষের সংবিধানকে অপমান করেছে। কারণ তাদের যে নিজস্ব সংবিধান রয়েছে, সেখানেই তাদের যে উদ্দেশ্য কমিউনিস্ট পার্টির, সেখানে পুরো লেখা রয়েছে তারা এই সংবিধানকে মানে না, তারা শুধু ডিক্টেটরশিপ সেটা কায়েম করবে, অর্থাৎ সংবিধানকে পরিবর্তন করবে। এবং এই ভীমরাও আম্বেদকরজিকে কিভাবে অপমান করেছে, যখন উনি সেন্ট্রাল বোম্বে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন সেখানে সিপিএম এর কমিউনিস্টের নেতা শ্রীপদ দাঙ্গে উনি উদ্দেশ্য করে বলেছিলেন যে ভীমরাও আম্বেদকরকে জেতানো যাবে না, ভোট দেওয়া যাবে না, প্রয়োজনে ব্যালট পেপার ছিঁড়ে দাও। আর আজকে সিপিএম এই ভীমরাও আম্বেদকরকে নিয়ে মিছিল করছে, কনভেনশন করছে, এটা হাসি হয়েছে। আর এই কংগ্রেসও দেখছি ইদানিং এই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তারা কনভেনশন করছেন, বিভিন্ন জায়গায় পথসভা করছেন। তো এই বাবা সাহেব আম্বেদকরকে ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, রাজীব গান্ধী কিভাবে অপমান করেছে সেটা মানুষের ইতিহাস আমাদের কাছে রয়েছে। 75-এ মিসা, আমরা সবাই জানি মিসা বলবৎ করা হয়েছিল। কারণ এই ইন্দিরা গান্ধী এই সংবিধানের কে অপমান করে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করে এই মিসা সেখানে লাগানো হয়েছে। জওহরলাল নেহরু 370 ধারা কাশ্মীরে লাগিয়ে ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস করেছেন, সংবিধানকে বারবার আক্রমণ করেছেন। এবং ভীমরাও আম্বেদকরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যখন করছিল, উনাকে হারানোর জন্য ওনারা পরিকল্পনা করেছিলেন এবং বারবার অপমানিত করেছেন। এবং এত বছর পরেও বাবা সাহেব আম্বেদকরকে তারা ভারতরত্ন পর্যন্ত দেয়নি। তো এই যে অপমান, এই অপমান সহ্য করার নয়। এই অপমান যে করেছেন, এখন মেকি সেজে বাবা সাহেব আম্বেদকরকে ওনারা কনভেনশন করছেন, র্যালি করছেন, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং দেশবাসীর কাছে এবং আমরা রাজ্যবাসীর কাছে এই তাদের যে ভেকি, যে আমাদের সংবিধানের প্রতি যে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, মেকি, তা প্রচার প্রসারের জন্য আমরা আজকে র্যালি করছি। বাবা সাহেব আম্বেদকর এই যে আমাদের সংবিধান, আমাদের যে ভারতবর্ষের প্রতীক, আমাদের যে সংবিধান,
আমাদের যে ধর্মগ্রন্থ হিসেবে আমরা জানি যে আমাদের কৃষ্টি সংস্কৃতির সমস্ত ধারক এবং বাহক আমাদের এই সংবিধান গ্রন্থে সেই সময় রামায়ণের ছবি, মহাভারতের ছবি, বিভিন্ন দেব দেবী এবং আমাদের যারা বিভিন্নভাবে আমাদের ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে ছবি সেখানে প্রকাশিত হয়েছিল, যে সংবিধানে আমরা যদি অরিজিনাল সংবিধানটা দেখতে পাই সেখানে তার ছবিগুলি নিদর্শন আমরা পাওয়া যায়, কারণ সেখানে ভারতের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। আর জওহরলাল নেহরুর নেতৃত্বে সরকার সেই সময় ওই সংবিধান থেকে সংবিধানকে সংশোধনের মাধ্যমে তারা ওই সময় এই সংবিধানের যে চিত্র প্রদর্শিত ছিল সেইগুলি মুছে ফেলে দেওয়া হয়েছে। সেইভাবে বিভিন্নভাবে আমাদের এই সংবিধানকে অপমান করা হয়েছে। আমরা সবাই জানি ভারতে। আপনারা শুনলেন বক্তাদের বক্তব্য। সেদিক থেকে আজ যে কর্মসূচি হলো গোটা রাজ্যে সেই কর্মসূচির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপির তরফে আগে জানানো হয়েছে আগামী 25 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। 26 জানুয়ারির আয়োজন থাকবে, তার আগে দলীয়ভাবে সে কর্মসূচিকে সর্বত্র সেখানে পৌঁছে দেওয়ার উদ্যোগ বিজেপি গ্রহণ করেছে। যেন মাঠে নেমে জবাব দিয়েছেন টিম রাজীব ভট্টাচার্য। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।